বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার বিষয় কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে।
এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। আজ শুনবেন ম্যাটিক্স কৃষি পাঠশালায়। আজ শুনবেন হোয়াট ইজ PM প্রণাম স্কিম। নমস্কার শ্রোতা বন্ধুরা, বেতার বিদ্যাসাগরে আপনাদেরকে সবাইকে স্বাগত, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এবং আজকে ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে বেতার বিদ্যাসাগরে উপস্থিত আছি। আমি প্রতাপচন্দ্র সিং, সহ কৃষি অধিকর্তা, শালবনী ব্লক, পশ্চিম মেদিনীপুর। ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে আমি বেতার বিদ্যাসাগরে উপস্থিত হয়েছি। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের বেতার বিদ্যাসাগরে রেডিও স্টেশনকে, যে আজকে এই আলোচনায় ডাকার জন্য। তো মূলত এই ম্যাট্রিক্স কৃষি পাঠশালা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কৃষি সংক্রান্ত, সেগুলো আপনাদেরকে দিয়ে এসেছে। তো আজকে যে বিষয়ে আলোচনা, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় আমার কৃষকরা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন অথবা কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। এবং আপনারা শুনে থাকবেন যে PM প্রণাম বলে এক ধরনের স্কিম বা এক ধরনের যোজনা, যেটা ভারত সরকার যে যোজনাটা লঞ্চ করেছে। আপনারা জানেন যে এই যোজনাটা জুন মাসে 2023 সালে জুন মাসে, এবং 2023 সালে হচ্ছে 28শে জুন। 2023 সালে 28শে জুন এই প্রকল্পটা, যেটা PM প্রণাম বললাম, এই PM প্রণাম প্রকল্পটা কিন্তু চালু হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এই PM প্রণাম আপনাদের ক্ষেত্রে অনেকে হয়তো শুনে থাকবেন, অনেকে বেশিরভাগের ক্ষেত্রে হয়তো না শোনারই বিষয় হতে পারে।
তখন আজকে যেটা আলোচ্য যেটা বিষয় যেটা বললাম যে পিএম প্রণাম, যে মনে হতে পারে যে ওই প্রকল্পটা কী বা বিষয়টা কী। প্রকল্পটা যদি আপনারা জানেন, মানে এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা আলোচনা আজকে যখন হবে তখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি বিষয়টা কী, এবং এটা আমাদের প্রত্যেকেরই আমাদের কিন্তু জানার কিন্তু প্রয়োজন আছে। এই পিএম প্রণাম যে প্রকল্পটা যেটা বললাম যে 28শে জুন 2023 সালে ভারত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তো এই প্রকল্পটা শুরু করেছেন, লঞ্চ করেছেন। মূলত হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে কি, যে প্রোগ্রামটা যদি আমি বলি, এটা হচ্ছে যে রেস্টোরেশন, অ্যাওয়ারনেস, নারিশমেন্ট অ্যান্ড অ্যামিলিওরেশনস অফ দ্য মাদার আর্থ। অর্থাৎ একটু ইংরেজি হয়ে গেল বিষয়টা কিছু না, যেটা বললাম যে এই প্রোগ্রামটার মূলত বা এই যোজনাটার মূলত যেটা লক্ষ্য হচ্ছে যে রেস্টোর করা, অর্থাৎ পুনরুদ্ধার করা বা প্রত্যাবর্তন করা, আমাদেরকে আরও বেশি অ্যাওয়ারনেস যেটা হচ্ছে আরও বেশি সজাগ বা সচেতনতা বৃদ্ধি করা, তার সঙ্গে নারিশমেন্ট মানে কি করে ওকে আমরা আরও বেশি সুন্দর করে তুলব যত্ন করে, এবং সেই সাথে সাথে অ্যামিলিওরেশন মানে আপনারা জানেন যে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে বা যদি খারাপ হয়ে যায়, সেগুলোকে আরও কী করে আমরা সংশোধন করব, সেটা কার সংশোধন বা কার এই পুনরুদ্ধার বা কার সম্পর্কে সচেতনতা বা কাকে নারিশমেন্ট করব, সেটাই হচ্ছে আমাদের মাদার আর্থ। অর্থাৎ মাদার আর্থ বলতে আমরা আমাদের এই ভূভাগকে বা আমরা পৃথিবী পৃষ্ঠকে বা আমরা পৃথিবীকে আমরা কি মনে করি, এটা আমাদের মা। এই মাটিকে আমরা মা মনে করি, ঠিক আছে। সেই মাটি, অর্থাৎ আপনারা জানেন আমাদের কৃষক বন্ধুরা যে আমাদের যে কৃষি কাজ সেটা তো মাটির উপরেই করি। শুধুমাত্র কৃষি কাজ নয়, এই যে ভূভাগ বা পৃথিবী পৃষ্ঠ, সে কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত জিনিসকে কিন্তু ধারণ করে রেখেছে। তার জন্য একে মাদার আর্থ বলা হয়। আমাদের মা আমাদেরকে ধারণ করে রেখেছে এবং তারই কোলে আমরা কিন্তু লালিত পালিত হচ্ছি, আমরা কিন্তু বড় হচ্ছি, হ্যাঁ, আবার আমরা তারই কোলে কিন্তু আমরা কিন্তু মিশে যাচ্ছি। তো সেখানে আমাদের এই যে আমাদের যে কৃষক বন্ধু যারা সারা ভারতবর্ষ এবং যারা সারা পৃথিবীর যারা ফার্মিং কমিউনিটি বা কৃষির সঙ্গে যারা আপনারা যুক্ত আছেন, প্রত্যেকেই কিন্তু সেই কৃষি কাজটা কিন্তু আমরা মাটির উপরে কিন্তু করে থাকি, এবং একটা সময় এই মাটির মধ্যেই, এই মাটিতেই কিন্তু আমরা কিন্তু বিলীন হয়ে যাব আমরা। এবং তাই তো হয়, একটা সৃষ্টি যেমন মাটির উপরেই যেমন হচ্ছে লালিত পালিত হচ্ছে মানুষ, আবার আমরা যখন দেহত্যাগ করব, আবার দেখবেন সেই মাটির মধ্যে কিন্তু আমরা কিন্তু বিলীন হয়ে যাব। তো সুতরাং এই মাদার আর্থ, এই যে মা যাকে পৃথিবী পৃষ্ঠের কথা বলছি, এবং তারই কিন্তু সেই রেস্টোরেশন বলুন, মানে যাকে পুনরুদ্ধার, এবং তার সম্পর্কে মাদার আর্থ সম্পর্কে আরও বেশি সজাগ এবং সচেতনতা বৃদ্ধি করা, শুধুমাত্র যারা কৃষি কাজ করছে তাদের জন্য নয়, এবং সবার ক্ষেত্রে, সব পৃথিবীর যত মানুষ আছে সবার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই যে অ্যাওয়ারনেস বা সচেতনতা, এটা কিন্তু দরকার আছে। আজকে আমাদের ভারতবর্ষের কথা ভাবছি, এবং সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন দেশে যেখানে কৃষিকাজ বা অন্যান্য যা কিছু ঘটছে, সেখানে কিন্তু এই মাদার আর্থ বা তার রেস্টোরেশন, তার সচেতনতা, তার সম্পর্কে তাকে কি করে বাঁচাবো, তাকে কি করে আরও নারিশমেন্ট করব, এবং আলটিমেট এবং যেগুলো খারাপ হচ্ছে বা পলিউশন হচ্ছে, সেই পলিউশন থেকে সেই মাটিকে কি করে আমরা পুনরুদ্ধার করব ইত্যাদির বিষয় কিন্তু হচ্ছে। এবং আমাদের দেশে যেটা বললাম যে 2023 সালে এই প্রোগ্রামটা যেটা নেওয়া হয়েছে, তাতে কিন্তু আমাদের মাদার আর্থকে আমরা কি করে আরও ভালো করব তার হচ্ছে প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা বা এই যোজনাটা মূলত এই ধরনের জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু করা হয়েছে। কিন্তু আলটিমেট যেটা বিষয় আছে কি, এটাকে কী করে আমরা প্রোগ্রামটা করব, এই যে মাদার আর্থ খারাপ হয়ে যাচ্ছে, এবং যেহেতু বলছি এটা কৃষির সঙ্গে কিন্তু মানে খুব সরাসরিভাবে যুক্ত, এক্ষেত্রে আমরা মাদার আর্থকে ভালো করার যে মূল যে উদ্দেশ্যটা আছে, সেটা কি এই প্রোগ্রামটার মধ্যে এই কাজগুলো করতে হবে। কিন্তু মূল উদ্দেশ্যটা কি, যে কেন এই প্রোগ্রামটা করছি, সেই প্রোগ্রামটা করছি কারণ কি না, আমরা এই ভারতবর্ষে যে ধরনের বা যত পরিমাণ আমরা রাসায়নিক সার ব্যবহার করছি কৃষিকাজের ক্ষেত্রে, আরেকবার আমি বলছি আমার শ্রোতা বন্ধুদের, যে যারা আমরা কৃষিকাজের সঙ্গে যুক্ত বা আমরা যারা সার উৎপাদন করছি বা যেই উৎপাদিত সার আমরা কৃষিকাজে যে লাগাচ্ছি বা ব্যবহার করছি, সেই উৎপাদিত সারের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে কমানো, অর্থাৎ সিনথেটিক ফার্টিলাইজার বা যেটাকে কেমিক্যালস ফার্টিলাইজার বলছি, রাসায়নিক সার বলছি, বিভিন্ন ধরনের রাসায়নিক সার আছে আমার কৃষক বন্ধুরা আপনারা জানেন। তো সেই রাসায়নিক সারের ব্যবহারটা কমানোই কিন্তু আমাদের কিন্তু এই যোজনাটার কিন্তু লক্ষ্য। অর্থাৎ এই কৃষিতে ব্যবহারকারী রাসায়নিক সারের
ব্যবহার আমরা যত কমাতে পারবো তত আমাদের মাদার আর্থ, যেটা বলছি যে আমাদের মা যে মাটি, তার স্বাস্থ্য বা তাকে আমরা ঠিক রাখতে পারবো। এবং এই পিএম প্রণাম যে প্রকল্প, যেটা ভারতবর্ষ জুড়ে যেটা শুরু হয়েছে 2023 সালে, তার মূল উদ্দেশ্য কিন্তু এটাই। অর্থাৎ আমরা আমাদের রাসায়নিক সারের যে ব্যবহার সেটাকে আমরা কমাবো। সেটা কতটা কমাবো, কিভাবে কমাবো, সেটা তো পরবর্তী আলোচনায় আসে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কমাতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের মনে হতে পারে যে এই কতটা রাসায়নিক সার আমাদের দেশে ব্যবহার হচ্ছে। এটা একটা কিন্তু আমাদের মানে আলোচনার একটা প্রাসঙ্গিক খুব দিক। আমার শ্রোতা বন্ধুরা, আপনারাও জানেন যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, যে কতটা বা রাসায়নিক সার হচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন যে এই রাসায়নিক সার, এই যে কনজামশানটা মানে ব্যবহার কতটা হচ্ছে। আমরা যদি দেখি এই আমরা মানে লাস্ট যদি সালের কথা যদি ভাবি, আপনারা অবাক হয়ে যাবেন। আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিচ্ছি, প্রায় 708 লাখ মিলিয়ন টন, মেট্রিক টন, 708 লাখ মেট্রিক টন। আপনি ভাবুন, মানে 1 মেট্রিক টন মানে 1000 কেজি, মানে 10 কুইন্টাল। তাহলে সেখানে আমরা রিসেন্ট আমি আপনাদেরকে একটা তথ্য তুলে দিলাম, সেটা হচ্ছে যে 708 লাখ মেট্রিক টন সার কনজামশান হয়। আপনি চিন্তা করুন তো, এক বছরে এত রাসায়নিক সার। তার মানে এই রাসায়নিক সারটা তৈরি হচ্ছে এবং আমাদের কৃষিকাজে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। এবং এটা যদি আপনি দেখেন, এই যে কনজামশান হচ্ছে, আপনি ভাবুন যে এই যে কনজামশান বা ব্যবহার হচ্ছে 708 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে কি আপনারা জানেন যে কৃষিকাজের ক্ষেত্রে মূলত 3টি সারের বা 3টি যে খাদ্যের, যেটা মানে গাছের ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে লাগে, সেটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে যে এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই 3টে হচ্ছে গাছের প্রধান খাবার। অন্যান্য প্রচুর খাবার আছে, কিন্তু এই 3টে হচ্ছে গাছের মূলত হচ্ছে প্রধান খাবার। তাহলে এই যে রাসায়নিক সার যেগুলো বলছি, তাহলে এই 3টে মিলেই কিন্তু এত হচ্ছে। আপনি ভাবুন 708 লক্ষ মেট্রিক টন। এবার এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে সার এতগুলো যে তৈরি হচ্ছে বা কনজামশানের জন্য লাগছে, আচ্ছা এই সার কি পুরোটা আমাদের দেশে তৈরি হয়? প্রশ্ন কিন্তু এখানে, যে আজকে এই পিএম প্রণাম যে এই যে প্রকল্পটার যে উদ্দেশ্য বা লক্ষ্য, যে আমরা রাসায়নিক সারের ব্যবহার কি করে কমাবো। কিন্তু ব্যবহার তো ঠিক আছে, আমরা কমাবো বা কমানোর জন্য প্রচেষ্টা, কিন্তু যে সারটা লাগে, এই যে বললাম যে রিসেন্ট একটা আপনাদেরকে একটা ফিগার দিলাম সাম্প্রতিক, যে 708 লক্ষ মেট্রিক টন, বারবার আপনাদেরকে বলছি, তাহলে এই সার কি আমাদের দেশে পুরো তৈরি হয়? আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই সারের, এই যে সার যেটা এনপিকে বললাম, এর মধ্যে আপনারা জেনে রাখুন আজকে যে এর মধ্যে যেটা মিউরিয়েট অফ পটাশ, যেটাকে আপনারা লাল রঙের ইট গুঁড়ির মতো, আমাদের কৃষকরা পরিচিত, আপনারা দেখেছেন, জানে যে ইট গুঁড়ির মতো দেখতে, সেটা হচ্ছে যে পটাশ সার, যেটাকে পটাশ সার বলেন আপনারা, যার মধ্যে প্রায় 60%, 60% পটাশিয়াম আছে, K2 আছে। তাহলে ভাবুন এই সারটা 100%, মানে 100 ভাগেই আমাদেরকে আনতে হয় কোথা থেকে? বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। আপনি ভাবুন, তাহলে যে এত সার আমাদের কনজামশান লাগছে, চাষের কাজে লাগছে, তার মধ্যে পটাশিয়াম, যেটা বললাম যে মিউরিয়েট অফ পটাশ, এই যে পটাশিয়াম, সেটাই আমাদেরকে বিদেশ থেকে 100% ইম্পোর্ট করতে হয়। আপনারা জানেন যে পটাশ সারের কতটা ভ্যালুয়েবল। তাহলে চিন্তা করুন যে বিদেশ থেকে আনতে হচ্ছে। এবং আরও অবাক হয়ে যাবেন, আপনারা ডিএপি সার বহুল পরিচিত আপনারা জানেন, ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো ডিএপি সারের মধ্যে কি থাকে আপনারা জানেন, যে ওর মধ্যে নাইট্রোজেনও থাকে আর ফসফরাসও থাকে, ঠিক আছে। তো ঘটনা আছে যে এই সারটা, এই যে এখন বর্ষাতে চাষের সময়, এই যে আমন ধান আপনারা লাগাচ্ছেন, তো এতে ডিএপি সারের একটা প্রচলন আছে, ওর সঙ্গে আপনারা ইউরিয়া মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করেন, এখন আপনারা ধান লাগাচ্ছেন। তো ঘটনা যে এই যে ডিএপি, এর আবার অনেকটা অংশ এটা কিন্তু আবার বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে আমাদের দেশে কি তৈরি হয়? দেশে শুধু নাইট্রোজেনাস ফার্টিলাইজারটা, যেটা ইউরিয়া থেকে শুরু করে আপনারা আজকাল ব্যবহার করেন, ইউরিয়া, তা এই ইউরিয়া যেটা নাইট্রোজেন ঘটিত সার, সেটা কিন্তু আমাদের দেশে কিন্তু তৈরি হয়। কিন্তু বাকি আপনি চিন্তা করুন, বাকিটা এমওপি থেকে শুরু করে, যেটা পটাশ বললাম বা ডিএপি, এগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে রাসায়নিক সারের ব্যবহার কমানো হচ্ছে এই প্রকল্পটার উদ্দেশ্য পিএম প্রণামে, তাহলে আমাদের কেন এই ধরনের প্রকল্প কেন নিতে হয়েছে? আপনারা সাম্প্রতিককালে দেখেছেন যে আমাদের যে দেশের যে ওই যে ক্রুড অয়েল, যেটা আপনার যে ডিজেল, পেট্রোল বা ইত্যাদি কেরোসিন যেগুলো হচ্ছে, আপনারা জানেন যে এই ক্রুড অয়েল আমাদেরকে মধ্যপ্রাচ্য থেকে আনতে হয়। আপনারা সেই ইরান, ইরাক এইসব জায়গা থেকে আনতে হয়। আরও আপনারা শুনে থাকবেন এই যে খবরে, সাম্প্রতিক খবর কাগজে বা রেডিওতে শুনে থাকবেন যে হরমুজ প্রণালী, যেখানে জাহাজ আটকে যাচ্ছে, জাহাজ আটকানোর ফলে আমাদের ক্রুড অয়েল আসতে পারছে না, তার জন্য দেখবেন আমাদের দেশে দেখবেন ডিজেল, পেট্রোলের দাম কেমন বেড়ে যাচ্ছে। সেই সাথে সাথে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই যে রাসায়নিক সারের এই যে এমওপি বললাম, ডিএপি বললাম, এই যে উপাদানগুলো এই সারের, এগুলো কিন্তু আমাদেরকে বিদেশ থেকে কিন্তু আমদানি করতে হয়। তাহলে এখন আমার মনে হয় আপনারা জিনিসটা সম্পর্কে একটু ধারণা হয়েছে যে কেন এই যে এই প্রকল্পের যে উদ্দেশ্য মূলত যে রাসায়নিক সারের ব্যবহার কমানো। তাহলে যদি বিদেশ থেকে আমাদেরকে এই সারের এত অংশ যদি বিদেশ থেকে আনা করাতে হয়, এবং বর্তমান যেখানে বিভিন্ন দেশের সঙ্গে যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, এবং যে জিনিসটা বানাতে গিয়ে আমাদের দেশে পাওয়া যায় না, আমাদেরকে অন্য দেশ থেকে আমদানি করতে হয়, তাহলে এইসব দেশের সঙ্গে বা অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণের জন্য ওই জিনিসগুলো এখন খুব মহার্ঘ হয়ে গেছে, মানে প্রচুর মূল্য বেড়ে গেছে। যার ফলে দেখুন সারের কস্টিং বা সারের প্রোডাকশান করতে ওইগুলোকে নিয়ে এসে আমাদের এখানে সার বানাতে হয়। তার মানে ওই র মেটেরিয়ালসগুলো বা এই কাঁচামালগুলো বিদেশ থেকে আনার পর আমাদেরকে এখানে ফ্যাক্টরিতে সার বানাতে হচ্ছে। তার জন্য সারের যে মানে আপনার প্রোডাকশান যে কস্ট, যেটাকে বললি যে উৎপাদন যে খরচাটা, সেটা কিন্তু বহুলাংশে বেড়ে যাচ্ছে। তার ফলে কিন্তু সারের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা এখন আমার মনে হয় আপনাদের একটু ধারণা হয়েছে যে কেন সারের দাম এত বেড়ে যাচ্ছে, কেন সরকার বলছে যে না রাসায়নিক সারের ব্যবহার কমাও, বারবার কেন এটা বলছে। আপনারা বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল, এবং আপনারা কৃষি দপ্তরে বা কৃষি বিভাগ, সেটা ভারত সরকারের ফার্মার ওয়েলফেয়ার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার হোক, বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ হোক, আপনারা শুনবেন যে এখন ইদানিং বিভিন্ন রেওয়াজ উঠছে যে ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষির উপর জোর দিতে বলছে, জৈব কৃষির দিকে জোর দিতে বলছে। আপনাদেরকে বলছে যে না আপনারা এই রাসায়নিক সারের ব্যবহারের বদলে আপনারা কি না বায়ো ফার্টিলাইজার ব্যবহার করুন, মানে জীবাণু সার ব্যবহার করতে বলছে। আপনাদেরকে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার নিজের বাড়িতে তৈরি করতে বলছে, সবুজ সারের চাষ বাড়াতে বলছে। এবং কি আপনারা জানেন যে এই পিএম যে প্রকল্প, এটা যেমন পিএম প্রণাম আমি বলছি, সেই রকম ধরনের দেখবেন যে আত্মনির্ভর পালস, পিএম আত্মনির্ভর পালস, মানে আত্মনির্ভর হওয়া যে ডাল শস্য উৎপাদনে, তৈলবীজ উৎপাদনে। তাহলে ডাল শস্য, তৈলবীজে এইসব যদি আমরা যাই এবং শস্য বৈচিত্র্যের দিকে যদি যাই, তাহলে কি হবে, এইসব করলে তাহলে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু খুব বেশি কিন্তু লাগছে না। তাহলে একদিকে সার বানাতে গিয়ে আমাদের উৎপাদন খরচা প্রচুর বেড়ে যাচ্ছে, এবং সেই সাথে সাথে রাসায়নিক সারের ব্যবহার যত বেশি বাড়বে তত কিন্তু আমাদের মাটির যে স্বাস্থ্য বা গুণগত যে মান মাটির, সেটা কিন্তু ক্রমাগত কিন্তু খারাপ হচ্ছে। এবং মাটির যেমন খারাপ হচ্ছে, সেই সাথে সাথে আপনারা জানেন যে রাসায়নিক সার ব্যবহারের ফলে কী হচ্ছে না, এই রাসায়নিক সারের অংশ কিছু, সে নাইট্রেট হতে পারে বা ফসফরাস হতে পারে, এগুলো কি করেছে না, এগুলো আমাদের মাটির নিচে যে ভূগর্ভস্থ যে জল থাকে তার সাথে কি করছে, কন্টামিনেশন হচ্ছে, যেটা হচ্ছে ওর সঙ্গে মিশে যাচ্ছে। ওর সঙ্গে মেশার ফলে কি হচ্ছে, সেই জল, ভূগর্ভস্থ জল, যখন আমরা সেটাকে ফসলের কাজে ব্যবহার করছি অথবা আমরা পানীয় জলের কাজে ব্যবহার করছি, তাহলে সেই যে গ্রাউন্ড ওয়াটার, যেটা কন্টামিনেশন যেটা বললাম হচ্ছে, তাহলে সেই জল কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, মানুষের হিউম্যান হেলথের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট কিন্তু ক্ষতিকারক প্রভাব কিন্তু দেখা দিচ্ছে। তাহলে সুতরাং তারপরে মাটির স্বাস্থ্য যেটা বললাম, যে তাহলে হিউম্যান হেলথ যেটা বলছি, তাহলে সেটার ক্ষেত্রে যেমন হেলথ হ্যাজার্ড যেমন হচ্ছে, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝুঁকিবহ হয়ে যাচ্ছে। আজকালকার জানেন আপনারা যে কি ধরনের ক্যান্সার কি করে বেড়ে যাচ্ছে। আজকালকার যদি দেখা যায় যে মানে এত পরিমাণ ক্যান্সারের পেশেন্ট বাড়ছে, তার কারণ কি, তার কারণ কিন্তু এই কৃষির ক্ষেত্রে
হ্যাঁ, যেমন রাসায়নিক সার ব্যবহার করছে, সেই সাথে সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক, যেটাকে আমরা কেমিক্যালস বা সিনথেটিক বলা হয়, যেটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, হ্যাঁ, কেমিক্যালি তৈরি করা হয়, সেই সিনথেটিক ফার্টিলাইজার বা পেস্টিসাইড বা কীটনাশক এইসব ব্যবহার করার ফলে কিন্তু আমাদের হেলথ হ্যাজার্ড কিন্তু বেড়ে যাচ্ছে। আলটিমেট কী হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে যেমন ওটা মিশছে, তার সাথে সাথে খাবারের যেটা আমরা উৎপাদন করছি ফসল, সেই সবজি থেকে শুরু করে ডাল, চাল, প্রত্যেকের মধ্যে ওই যে বিষের যে কণা, সেগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু আসছে বিভিন্নভাবে। তার ফলে কি যে মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু যে এই কীটনাশকের বা রাসায়নিকের যে প্রভাব, সেটা আমাদের কিন্তু শরীরে কিন্তু চলে আসছে, যার ফলে কিন্তু আমাদের নানাবিধ কিন্তু মারণ ব্যাধি তৈরি হচ্ছে, সেটা ক্যান্সার যেমন। তো সেই কারণে কিন্তু এই রাসায়নিক সারের, আমি যেহেতু আজকের আলোচনাটা পিএম প্রণাম, সেহেতু সেইখানে কি এই রাসায়নিক সারের যে ব্যবহার কি করে কনজামশন আমরা কমাবো, সেটাই কিন্তু এই প্রকল্পের কিন্তু মূল কিন্তু উদ্দেশ্য, এবং মানে মূল উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু আজকে কিন্তু আলোচ্য বিষয় বা আমাদের আলোচনা চলছে। এবং যেটা আমি বলতে গিয়েছিলাম যে আমাদের পটাশিয়াম সার এবং ফসফরাসের যেটা ডিএপি বললাম, যেটা আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় বা আমদানি করতে হয়, তার জন্য কী লাগে, ভারত সরকারের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা লাগে। এমনিতে দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ হওয়ার ফলে, ওগুলো আনতে গিয়ে আটকে যাচ্ছে, বা যদিও নিয়ে আসছে তার প্রাইসও প্রচুর বেড়ে যাচ্ছে। তারপরে এটা আমাদেরকে তৈরি করতে হচ্ছে, উৎপাদন কষ্ট বাড়ছে, হ্যাঁ, তারপরে সেটা বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে কৃষিকাজ হচ্ছে সেসব জায়গায় পাঠাতে হচ্ছে ট্রান্সপোর্টে। তার মানে আপনি ভাবুন যে সার তৈরি করতে এক বস্তা সার যেটা আমরা হয়তো পাচ্ছি এখন সহজে, তাহলে কেন তার দাম বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে যে সেটা কেন এখনও অপ্রতুল হয়ে যাচ্ছে। ইদারিং দেখবেন যে সারের প্রোডাকশন কিন্তু কমছে, কারণ যেটা বললাম যে বিদেশ থেকে আনা করাতে হচ্ছে, প্রচুর খরচা হয়ে যাচ্ছে। কেন আমাদের দেশে যে বৈদেশিক যে মুদ্রা, হ্যাঁ, সেই মুদ্রা যেটা ওর তো ডলারে সব, আমাদের তো আর কারেন্সি যেটা নোটে হয় সেটা দিয়ে তো ওইসব কেনা যায় না, আমাদেরকে ডলারে কিনতে হয়। তাহলে সুতরাং সেই বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই কারণের জন্য আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা হয়তো কয়েক মাস আগে দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকারের, উনি কিন্তু একটা আবেদন করেছিলেন, দেখবেন যে আপনারা সোনা বেশি কিনবেন না, হ্যাঁ, সোনা বেশি এখন উপহার দেবেন না। আমি সোনার কথা বলছি, কারণ সোনা তো বিদেশ থেকে আনা করাতে হয়, আমাদের দেশে গোল্ডের মাইন্স বা গোল্ডের খনি কতটুকু আছে। তাহলে এই সোনার উপর উনি বলেছিলেন, কেননা সোনাটা যখন কেন উনি কিনতে বা গিফট দিতে বারণ কেন করছে, কেন সোনার দাম আপনারা জানেন যে এই মুহূর্তে সোনার দাম প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, এবং সোনার দেখুন হঠাৎ করে সোনার দাম কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, ডবলের বেশি দাম হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে সোনাটা দেখুন আমাদের মধ্যবিত্ত যারা আমরা আছি, আমাদের কিন্তু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সোনাটা কেনার ক্ষেত্রে। তাহলে সোনা যেহেতু গোল্ড বাইট বা গোল্ডের যেহেতু আমাকে বাইট থেকে আনাতে করে, তার জন্য ডলার খরচা হচ্ছে। তাহলে সেইগুলো যদি আনা করাতে হয়, তাহলে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা, যেটা আমরা বিভিন্নভাবে অর্জন করি, অন্য জিনিস আমরা বেচে, তাহলে আমরা যখন অন্য জিনিস বাইরে থেকে যখন কিনতে যাচ্ছি, তাহলে ওইটাকে আমাদেরকে কাজে লাগাতে হচ্ছে। সেই কারণের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এটা একটা আপিল ছিল যে আপনারা সোনার উপর, ঠিক একই রকমভাবে দেখুন যে আজকাল ডিজেল পেট্রোল যেটা বললাম ক্রুড অয়েল বাইরে থেকে আনাতে করাচ্ছে, ঠিক একই রকমভাবে সারের যেগুলো উপাদান, সেগুলো কিন্তু বাইরে থেকে বা বিদেশ থেকে কিন্তু অন্যান্য দেশ থেকে আনা করাতে হচ্ছে, যার ফলে কিন্তু কস্টিং কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। এবং তার ফলে কিন্তু হ্যাঁ, দূষণ যেভাবে হচ্ছে এবং আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এই ধরনের প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে, যার মূলত কিন্তু লক্ষ্য থাকবে কি, যে আমরা রাসায়নিক সারের কি করে আমরা ব্যবহার আমরা কিন্তু কমাতে পারি। যার ফলে শুধুমাত্র রাসায়নিক সারের তো ব্যবহার কমালে হবে না, তার সাথে সাথে আমরা যেমন মাটির স্বাস্থ্য ঠিক রাখবো, হিউম্যান হেলথ ভালো রাখবো, এবং পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সবই ঠিক থাকবে, তার সাথে সাথে আমাদের সুস্থায়ী কৃষিটাকে কিন্তু আগামী দিনে কিন্তু সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। সুস্থায়ী কৃষিটা কি, সুস্থায়ী কৃষির মূল উদ্দেশ্য হলো যে আমি হঠাৎ করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিলাম, সরকার রাসায়নিক সারের উৎপাদন কমালো, আপনিও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিলেন, তাহলে আমাদের ফুড সিকিউরিটি যেটা খাদ্য নিরাপত্তা, সেটা বজায় থাকবে তো। তাহলে যেখানে এত বহুল যেখানে জনসংখ্যা আমাদের দেশে, আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের দেশের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ আমরা পৃথিবীর যত দেশ আছে তার মধ্যে আমরা কিন্তু জনসংখ্যার নিরিখে 1 নম্বরে আমরা আছি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের জনসংখ্যা প্রায় 140 কোটির উপরে। এবং আপনারা জানেন যে এই সবে আমাদের শুরু হয়েছে জনগণনা, আমাদের শুরু হয়েছে। আপনারা দেখবেন যে প্রতিটা বাড়িতে বাড়ি থেকে জনগণনাও শুরু হবে। তো সেক্ষেত্রে এত বহুল জনসংখ্যা
এবং তাদের খাদ্য নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করার কিন্তু জন্য আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ। অর্থাৎ জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে আমরা রাসায়নিক সারের ব্যবহার কমালেও তার সাথে সাথে আমরা কি করে আমরা তার অল্টারনেটিভ আর কি উপায় আছে যে রাসায়নিক সারকে কমিয়ে কি করে আমরা খাদ্যের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি, সেইটাই যে এই PM প্রণামের কিন্তু আর একটা কিন্তু উদ্দেশ্যের মধ্যে কিন্তু পড়ছে। এবং আপনাদেরকে বলি যে এই একটা রিসেন্ট আর একটা আপনাদেরকে একটা খবর দিই, এই যে ফার্টিলাইজার, আপনারা জানেন যে সারের ক্ষেত্রে আমাদের সাবসিডি দেয়, সারের ক্ষেত্রে ভর্তুকি যেটা বলা হয়, যে প্রতিটা সারের যখন আপনি কিনতে যাচ্ছেন দেখবেন বা আপনাদের বাড়িতে যে সারের বস্তাগুলো আছে আপনারা গায়ে লক্ষ্য করবেন যে সারের একটা MRP আছে, স্টেট ওয়াইজ একটা দেখবেন MRP করা আছে, কোন রাজ্যের কত MRP হবে ম্যাক্সিমাম, এবং তার সাথে সাথে দেখবেন সাবসিডি পরিমাণ লেখা আছে, ভর্তুকির পরিমাণ। এবার আপনি বলুন তো আমার কৃষক বন্ধুরা, যদি সরকার যদি ভর্তুকি যদি কমিয়ে দেয় সারের বস্তা পিছু, তাহলে আপনি চিন্তা করুন তো তাহলে সারের দামটা আরো কোথায় গিয়ে দাঁড়াবে। এমনিতে র মেটেরিয়ালস বিদেশ থেকে আনা করাতে হচ্ছে, তার জন্য প্রচুর খরচা বেড়ে যাচ্ছে, তারপর আবার সরকার ভর্তুকি দিচ্ছে একটা সারের উপর, রাসায়নিক সারের উপর। তাহলে সুতরাং যদি এই ভর্তুকিযুক্ত যেগুলো সাবসিডাইজ যেগুলো ফার্টিলাইজার যেগুলো আপনারা ব্যবহার করছেন, আপনারা গায়ে একটু লক্ষ্য করবেন যে এখানে ভর্তুকির পরিমাণ কিন্তু লেখা আছে, তাহলে ওই ভর্তুকি যদি সরকার তুলে দেয় তাহলে সারের দাম তাহলে কোথায় গিয়ে তারা দাঁড়াবে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাদেরকে এই প্রসঙ্গে আর আমি বলে রাখি, এই 2026 সালে আমাদের খারিফ সিজন চলছে, এখন বর্ষার সিজন চলছে, খারিফ সিজন চলছে। এই খারিফ সিজনে সাবসিডি শুধুমাত্র দিচ্ছে পটাশ সার এবং ফসফেট সারের সাবসিডি, আপনি অবাক হয়ে যাবেন, এখানে মানে খরচ সাবসিডিতে শুধুমাত্র 41,534 কোটি টাকা, 41,534 কোটি টাকা একটা সিজনে সারের উপর শুধু সাবসিডি। ভাবুন, এত বহুল পরিমাণে কিন্তু একটা বড় ধরনের কিন্তু অঙ্ক আছে, ভাবুন। এবং আমাদের সেখানে কৃষির ক্ষেত্রে বাজেট কত থাকে, সাবসিডির জন্য বাজেট কত থাকে, প্রায় 1.7 লাখ কোটি, 1.7 লাখ করোড়। আপনি চিন্তা করুন, সাবসিডি থাকে, যেখানে আমাদের 2-3টে সিজন হয়, আমাদের এখন যেমন বর্ষার সিজন আছে, খারিফ, আবার রবি সিজন আসবে, শীতের সময় সিজন আছে, তাহলে কত সাবসিডি মানে ভর্তুকি সরকারকে দিতে হয় এই সারের পিছনে। কেননা এই সার আপনারা জানেন যে সার একটা আমাদের মানে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনারা ভাববেন যদি তাহলে সারের ব্যবহার কমিয়ে দেওয়া হয় তাহলে আমরা এমনি এত তাহলে ভর্তুকি বেঁচে যাবে। আপনি ভাবুন, তাহলে ভর্তুকি বেঁচে যাবে। সেখানে এই প্রকল্পের একটা মানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা উদ্দেশ্য, আপনি ভাবুন সেই উদ্দেশ্যটা কি আছে। সেই উদ্দেশ্যটা আছে কি, যে এই PM প্রণামের ফলে এই সাবসিডি যদি, যেমন একটা আপনাদেরকে উদাহরণ দেই, এই 2023-24 থেকে 25-26 মানে এই যে PM প্রণাম যে এই প্রকল্পটায় যে 2023 সালে 28শে জুন লঞ্চ হয়েছে, এবং প্রকল্পটার টার্গেট নেওয়া হয়েছে কি 3 বছর ধরে, যে প্রকল্পটা 3 বছর ধরে চলবে, পাইলট হিসাবে চলবে, এবং তাতে আমরা কতটা পরিমাণ সারের ব্যবহার আমরা কমাতে পারি। সারের ব্যবহার বলতে কিন্তু মনে রাখবেন রাসায়নিক সারের ব্যবহার আমরা কতটা কমাতে পারি। তাহলে রাসায়নিক সারের যদি ব্যবহার কমে যায় তাহলে ন্যাচারালি সাবসিডির পরিমাণও কমে যাবে। তাহলে সেখানে একটা টার্গেট নেওয়া আছে যে সাবসিডির পরিমাণ কতটা, আপনারা অবাক হবেন, প্রায় সাবসিডির পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা বাঁচানো গেছে। 20,000 কোটি টাকা, মানে ভাবা যায় সংখ্যাটার পরিমাণ। যেখানে একটা সিজনে আপনাদেরকে বললাম এই 2026 সালের খারিফ সিজনে সাবসিডির পরিমাণ 41,534 কোটি, এবং আমাদের জাতীয় বাজেটে যেটাকে ধরা আছে 1.7 লাখ কোটি টাকা, যেখানে সারের ক্ষেত্রে ভর্তুকি। তাহলে সেখানে এই 3 বছরে, এখন তো আমাদের কি চলছে 26-27 চলছে, আমাদের আর্থিক বর্ষ কত চলছে 26-27, সেখানে তাহলে 23-24 থেকে ফিনান্সিয়াল ইয়ার 25-26 তাতে প্রায় 20,000 কোটি টাকার রাসায়নিক সারের উপর ভর্তুকি বাঁচানো গেছে। সারের ব্যবহার কমেছে, নিঃসন্দেহে কমেছে, এবং তার ফলে প্রায় 20,000 কোটি টাকার ভর্তুকি কিন্তু বাঁচানো গেছে। এবার আপনি ভাবুন যে এই ভর্তুকি যদি এতটা বাঁচে তাহলে এই ভর্তুকিটা কি কাজে লাগবে। এই ভর্তুকির পরিমাণটা, যেটা সারের ক্ষেত্রে ভর্তুকি, এই ভর্তুকির টাকাটা আমাদের অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগবে, দেশে বা আমাদের রাজ্যের বা আমাদের ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে তাদের ডেভেলপমেন্টের কাজে লাগবে। তাহলে ওখান থেকে এতটা টাকা বাঁচানো গেল। আপনি ভাবুন, যে টাকাটা আমরা অন্যান্য কাজে, আমাদের উন্নয়নমূলক বিভিন্ন কাজে আমরা কিন্তু সেটাকে কাজে কিন্তু লাগাতে পারি। সেটা কি ধরনের কাজে আছে সেটা কিন্তু বলেছে, পরবর্তীতে আলোচনাতে আপনারা জানতে পারবেন। যে রাজ্য যত বেশি রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারবে তাহলে সেই রাজ্যের সাবসিডির পরিমাণও, তাহলে ভর্তুকির পরিমাণও কি হচ্ছে, তাহলে অনেকটা পরিমাণ বেঁচে যাচ্ছে। কেন রাসায়নিক সারের যদি ব্যবহার সেই রাজ্য যদি কম করে তাহলে ন্যাচারালি তাহলে সেই রাজ্যে ভর্তুকির কি হচ্ছে, অনেকটা কিন্তু বাঁচছে। তাহলে ভর্তুকি যখন রাসায়নিক সারের ব্যবহার কমা মানে ভর্তুকি বেঁচে যাচ্ছে সরকারের, তাহলে সেই রাজ্যকে কিন্তু সেই টাকাটা কেন্দ্রীয় সরকার তাকে কি দেবে না, সেই রাজ্যের উন্নয়নমূলক কাজে কিন্তু দেবে। কতটা উন্নয়ন, মানে 70% দেবে প্রায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য দেবে,
আর 30% কী করবে, বা 30% বা তার বেশি টাকা সেটা কী করবে, উন্নয়ন মানে এগ্রিকালচার উন্নয়নের জন্য দেবে, এবং বাকি 30% কাজকে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড বা পুরস্কারের জন্য কিন্তু দেবে। সেটা কৃষকের জন্য হতে পারে বা ডিপার্টমেন্টের জন্য হতে পারে, সেই রাজ্যের পুরস্কারের জন্য কিন্তু দেওয়া হয়। অর্থাৎ এটার মাধ্যমে আরও সেই রাজ্যকে উৎসাহিত করা। কেননা কৃষির ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা তো বোধ কেন্দ্র এবং রাজ্য যৌথ এর মধ্যে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কৃষিতে কোনো রাজ্য সে যদি ভালো করে যদি ইনিশিয়েটিভ নিতে পারে বা কোনো উদ্যোগ নিতে পারে যে আমার রাজ্যের আমরা প্রোডাকশান আমরা ঠিকঠাক রাখবো, আমরা ঠিক রাখবো, মাটির স্বাস্থ্য ঠিক রাখবো, যাতে আমাদের প্রোডাকশানের ক্ষেত্রে কোনো ঘাটতি না হয় উৎপাদনের ক্ষেত্রে, সেই সাথে সাথে রাসায়নিক সারের ব্যবহারও কমাবো, তাদের বিভিন্ন রকম যোজনা বা পরিকল্পনা আছে, তাহলে সেইভাবে যদি কমাতে পারে তাহলে সেই রাজ্যের যে পরিমাণ সারের ব্যবহার হতো তাহলে সেটা যতটা কমাতে পারলো তাহলে ততটা সাবসিডি কিন্তু সেই রাজ্যের কিন্তু প্রাপ্য হচ্ছে তাদের অন্যান্য কিন্তু উন্নয়নমূলক কাজের জন্য। তাহলে এটা কিন্তু একটা পিএম প্রণামের কিন্তু এটা কিন্তু উল্লেখযোগ্য কিন্তু দিক। আপনি ভাবুন, একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই যে আমাদের দেশে যদি আমরা দেখি যে আমাদের দেশের এত রাসায়নিক সার নিয়ে কথা বলছি, আমরা যদি দেখি যে জাপান থেকে শুরু করে বা আপনি যদি ইউএসএ বা অন্যান্য দেশ যদি আমরা দেখি, অস্ট্রেলিয়া, তো সেই সব জায়গায় কিন্তু পার হেক্টর মানে 1 হেক্টর জমিতে ইউনিটে যদি দেখি তাদের কিন্তু রাসায়নিক সারের কনজামশান বা ব্যবহার কিন্তু অনেকাংশ কিন্তু বেশি আমাদের দেশের তুলনায়। এবার ঘটনা হচ্ছে যে তাদের জোত বেশি, মানে বড় বড় তাদের ল্যান্ড হোল্ডিং, বড় বড় জমি, কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বা আমাদের রাজ্যের কথা যদি আমরা ধরি তাহলে আমাদের দেশে বা আমাদের রাজ্যে কিন্তু জমির পরিমাণ কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জমি। সেক্ষেত্রে আমাদের একটা হিসাব আছে, যদি দেখা যায় যে আমাদের দেশে গড় যদি আমরা দেখি এনপিকে মানে রাসায়নিক সারের যদি কনজামশান দেখি তাতে প্রায় 151 কেজি পার হেক্টরে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব বেশি কিন্তু না অন্যান্য দেশের তুলনায়। 151 কেজি পার হেক্টর এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই তিনটি মিলিয়ে রাসায়নিক সারের কনজামশান 151 কেজি পার হেক্টর একটা গড় আর কি, মোটামুটি আমাদের দেশে সারের ব্যবহার হয় পার গড়। এবার এইগুলোর মধ্যে যদি আপনি দেখেন যে কোন রাজ্য সবচেয়ে বেশি করে, এটা হচ্ছে দেশের গড়, সমস্ত দেশ এবং ইউনিয়ন টেরিটরিজ মিলিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা যদি রাজ্যের কথা যদি দেখি, পাঞ্জাবে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু সারের ব্যবহার হয় হেক্টর প্রতি ব্যবহার, সেখানে কত প্রায় 247.6 কেজি পার হেক্টর কিন্তু ব্যবহার করা হয়। তো সুতরাং তাহলে এই যে সারের যে ব্যবহারটা, এই সারের আমরা এই রাজ্যগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয়। সুতরাং এই রাজ্যগুলো, আর আমাদের রাজ্যে কত, আমাদের রাজ্যে প্রায় 15.7, আমাদের রাজ্যের যে পুরো যদি সারের যদি আমরা ব্যবহার দেখি সেক্ষেত্রে প্রায় 15.77 লাখ মেট্রিক টন পার ইয়ার। আপনি চিন্তা করুন, এটা হচ্ছে আমাদের 24-25 সালে কিন্তু একটা সংখ্যা। তো যাই হোক, এই রাসায়নিক সারের ব্যবহারটা কমানো এবং তার সাবসিডিকে বাঁচানো এবং উন্নয়নমূলক কাজে লাগানো, এটা হচ্ছে আমাদের কিন্তু পিএম প্রণামের কিন্তু এটা কিন্তু একটা দিক বা আমাদের কিন্তু লক্ষ্য। নমস্কার। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।